ওকে, আই থিঙ্ক উই আর গুড টু গো। সো হ্যালো এভরিওয়ান, আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাতে হবে, আর আমার স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এটা একটু জানাইতে হবে। যদি এই দুইটা জিনিস ওকে থাকে, আমার মনে হয় আমরা ক্লাসটা শুরু করতে পারবো। ওকে, সো হোপফুলি আশেপাশে সব কিছু ঠিক মতো দেখা যাচ্ছে। আমার ডান দিকে মনে হয় স্ক্রিনটা একটু সাদা হয়ে আছে, বাট হোপফুলি এটা ঠিক হয়ে যাবে। ওকে, সো আমাকে একটু জানাই দাও কেউ কি জয়েন করেছো কিনা। যদি কেউ জয়েন করে থাকো, ডেফিনেটলি ইউ আর ওয়েলকাম। আর আমরা শুরু করে দিই, হ্যাঁ, দেরি না করে। শুক্রবার আর হচ্ছে বৃহস্পতিবার। শুক্রবার মেবি না, আমাদের ক্লাসটা হয়নি কারণ আমি আসলে কথা বলতে পারতেছিলাম না। দেখা যায় কথা বলতে বলতে গলা একদম অবস্থা খারাপ হয়েছে। তোমরা জানো ভাইয়া আসলে ক্রনিক ল্যারিঞ্জাইটিসে ভুগতেছি, যার কারণে আমার কথা বলা নিষেধ, মানে বেশি কথা বলা। সো যার কারণে হয়তো ক্লাসটা মাঝে মাঝে মিস যায়। সো ফর দ্যাট আই এম এক্সট্রিমলি সরি। বাট যখনই আমার শরীরে এনার্জি থাকে অ্যান্ড মানে আই ফিল কনফিডেন্ট, আমি ক্লাস নিতে আসি। সো আমার মনে হয় আর দেরি না করে আমাদের ক্লাস শুরু করে দেওয়া উচিত। আমরা অলরেডি ফ্লোচার্ট আর অ্যালগরিদমের জিনিসপত্র দেখতেছিলাম, আজকে আমরা সেটাই কন্টিনিউ করার চেষ্টা করবো। আমি জাস্ট একটু করে রিক্যাপ করে নিই যে কোথায় ছিলাম আমরা। ইতিহাস টিতিহাস অনেক কিছু পড়ছি, আমরা অনেক ভালো করে পড়ছি এখানে। ইন্টারপ্রেটার, বিভিন্ন ধরনের অনুবাদক, এটাও পড়েছি। একটা প্রোগ্রাম কীভাবে ডিজাইন করা যায় সেটাও দেখেছি। রান টাইম এরর, লেক্সিক্যাল এরর, এটা দেখেছি। আর হচ্ছে অ্যালগরিদম দেখেছি, ফ্লোচার্ট দেখেছি, ফ্লোচার্টের দুইটা প্রকারভেদ দেখেছি। আর হচ্ছে আমরা এখানে ফ্লোচার্টের মধ্যে আছে, ঠিক আছে। আজকে আমরা এগুলো জিনিস দেখার চেষ্টা করব। এর আগে আমরা একটু দেখে আসি কি দেখতেছিলাম। আচ্ছা, সো অ্যালগরিদম আর ফ্লোচার্টের মধ্যে আমরা দেখতেছিলাম অনেকগুলো জিনিস। সো ওই জিনিসগুলো আজকে আমরা আবার একটু রিভিউ করব। অ্যালগরিদম কি জিনিস? স্টেপ বাই স্টেপ সলিউশন, কোনো একটা সমস্যার স্টেপ বাই স্টেপ সলিউশন। এবং ফ্লোচার্ট হচ্ছে ওইটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। ফ্লোচার্টের মধ্যে দুই ধরনের ফ্লোচার্ট আছে, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্টটা হচ্ছে কোনো সিস্টেম কিভাবে কাজ করে। তুমি একটা চা বানাচ্ছ, তুমি একটা অফিসের বেতনের কর্মচারীদের বেতন দিচ্ছ, তুমি একটা কোচিং সেন্টার চালাচ্ছ, কোচিং এর মধ্যে বেতন নিচ্ছ। তো এই ধরনের সিস্টেম যেভাবে কাজ করে সেটাকে, সেটা ফ্লো বোঝানোর জন্য যে ধরনের ফ্লোচার্ট আছে সেটাকে বলা হয় সিস্টেম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্টের জন্য কিছু বেসিক সিনট্যাক্স সংকেত আছে, বেশ কিছু ধরনের প্রতীক আমরা ইউজ করি। আর মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জন্য প্রোগ্রাম ফ্লোচার্ট। যে প্রোগ্রাম ফ্লোচার্টের মধ্যে আমরা একটা প্রোগ্রাম কিভাবে কাজ করে, ইনপুট নেয় কখন, কোথায় প্রক্রিয়াকরণ হয়, কোথায় লুপিং হয়, লুপ ঘুরে কাজ করে, এই জিনিসপত্রগুলো দেখার চেষ্টা করি। সো উই আর মোর ইন্টারেস্টেড ইন প্রোগ্রাম ফ্লোচার্ট অ্যান্ড ইন প্রোগ্রাম অ্যালগরিদম। এবং আমরা লাস্ট ক্লাসে মেবি এখানে বেশ কয়েকটা সিরিজ দেখতেছিলাম যে সিরিজগুলো আসলে কিভাবে চেঞ্জ হবে, বা সিরিজগুলো যখন আমরা ক্যালকুলেশন করব তখন সিরিজের ক্যালকুলেশনগুলো কিভাবে হবে। তো আমি এটা আজকে আবার একটু রিক্যাপ করব, এবং আজকে আমরা আরো কিছু অ্যাডভান্স লেভেলের যে ফ্লোচার্ট অ্যালগরিদমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের মাহবুবুর রহমান স্যারের বই দেখবা অনেক ধরনের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম আছে, লাইক প্রাইম নাম্বার বের করা, এলসিএম লসাগু বের করা, বা জিসিডি বের করা, গসাগু বের করা। তারপর সিরিজগুলো তো আছেই, এর পাশাপাশি অধিবর্ষ বের করা। তারপর আমাদের এরকম বেশ কয়েকটা কঠিন কঠিন ফ্লোচার্ট অ্যালগরিদম আছে। তো আমি চেষ্টা করবো আজকে ওই ফ্লোচার্ট এবং অ্যালগরিদমটা তোমাদের বুঝায় দেওয়ার, ঠিক আছে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেট স্টার্ট আওয়ার লেকচার। সো একদম ফার্স্টে যদি আমি চলে যাই, আমাদের আজকের ফ্লোচার্ট অ্যালগরিদমের প্রথম সমস্যায়, সেটা হচ্ছে তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা বের করার ফ্লোচার্ট কি হবে। তোমরা ইন দ্য মিন টাইম আমাকে একটু জানাই দাও যে ভাই আমাকে মানে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে, কোয়েরিজ থাকলে প্রশ্নগুলো জানাই দিও। আমি এক পাশে অ্যালগরিদম লিখবো, আরেক পাশে হচ্ছে ফ্লোচার্ট লিখবো। তোমরা তোমাদের বইয়ে যেরকম করে দেয়া আছে হুবহু এরকম করে লিখতে হবে এমন কোনো কথা নেই। নিজের মতো করে লজিক অনুযায়ী যদি সঠিক হয় তাহলে ইউ আর গুড টু গো, ঠিক আছে। সো তিনটা সংখ্যা বের করবো আমরা, তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বের করার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লেখার চেষ্টা করতেছি। সো যখনই মেইনলি অ্যালগরিদমটা অতটা বেশি ইম্পর্টেন্ট না হলেও ফ্লোচার্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি। প্রথমত অ্যালগরিদম। সো অ্যালগরিদমের মধ্যে কি করা লাগবে? শুরুতে আমাদের স্টেপ 1, যেটা অনেকগুলো স্টেপ থাকে আমরা বলছি স্টেপ 01। 01 হচ্ছে স্টার্ট। সবসময় আমরা বলছি অ্যালগরিদমের প্রত্যেকটা অ্যালগরিদমের যত সমস্যা আমাদের আছে, প্রথম স্টেপ হয় শুরু, লাস্ট স্টেপ হয় শেষ। আমাদের ফ্লো চার্টেরও প্রথম স্টেপ হয় শুরু, লাস্ট স্টেপ হয় শেষ। তারপর কিছু ইনপুট নেওয়ার কিছু স্টেপ থাকে। আর ফ্লো চার্টের মধ্যে ইনপুট নেওয়ার সংকেত আমরা আঁকি,
এরপর আমরা কিছু প্রসেসিং স্কোয়ার বা রেক্টেঙ্গেল আয়তক্ষেত্র আঁকি, এখানেও কিছু প্রসেসিং এর কথা বলি, তারপর কিছু লুপিং থাকলে সিদ্ধান্তমূলক কিছু কথা থাকলে সেখানে সিদ্ধান্তমূলক কথা বা ডায়মন্ড আকৃতি দিয়ে সেখানে একটা লুপ দিয়ে আমরা বেশ কিছু ক্যালকুলেশনগুলো প্রিন্ট করে দিই এন্ড করে দিই। এটা হচ্ছে ফ্লো চার্ট। আর অ্যালগরিদমের মধ্যে জিনিসটা হচ্ছে তুমি কি করবে, স্টেপ 1 হচ্ছে স্টার্ট করতেছো, স্টেপ 2 তে কি হতে পারে, স্টেপ 2 তে হতে পারে তুমি তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা বের করতে চাচ্ছ, তিনটা সংখ্যাকে ইনপুট নিতে হবে। তাহলে স্টেপ 2 হচ্ছে ইনপুট নাও তিনটা সংখ্যা, ইনপুট এ বি সি, তিনটা সংখ্যাকে আমরা ইনপুট নিয়ে নিলাম। স্টেপ 03, এই 03 স্টেপটাতে মধ্যে হচ্ছে তোমাদের ঝামেলা হতে পারে, সেটা হচ্ছে তুমি এখানে একটা প্রশ্ন করবা যে এ কি বি এবং সি থেকে বড় কিনা। প্রশ্ন কি করবা, এ কি বি ও সি থেকে বড় কি না, এখানে একটা প্রশ্ন করবা। প্রশ্নের উত্তর দুইটা হতে পারে, হ্যাঁ অথবা না। যদি প্রশ্নের উত্তর হয় হ্যাঁ, ধরো এখানে স্টেপ 3 এর মধ্যে আরেকটা সাব স্টেপ আছে, সেটা হচ্ছে আরেকটা আমি এখানে অ্যারো দিয়ে বুঝাই, অন্য কিছু দিলে হয়তো, যে হ্যাঁ সাপোজ যদি হ্যাঁ ইয়েস হয়, উত্তর যদি ইয়েস হয় যে এ বি এবং সি, তিনটা সংখ্যা এ বি সি এর মধ্যে প্রথম সংখ্যাটা বড়, তাহলে ইয়েস করলে আমরা কি করব, ডিরেক্টলি অ্যান্সার দিব যে প্রিন্ট, ইয়েস করলে প্রিন্ট এ করো এবং তুমি একদম লাস্টের স্টেপ, শেষ স্টেপে চলে যাও। লাস্টের স্টেপ কত সেটা আমরা জানি না, একটু পরে দেখবো, ঠিক আছে। বাট আমরা এখানে বলবো গো টু লাস্ট স্টেপ। আপাতত আমি লাস্ট স্টেপ বলতেছি, লাস্ট স্টেপ বলতে আমি নিচে ক্যালকুলেশন করে পরে দেখতে পারবো যে আসলে এটা কত নাম্বার স্টেপ। যদি ইয়েস হয় এটা, আর যদি নো হয়, উত্তর যদি নো হয় তখন কি করো, যদি নো হয় তাহলে তুমি পরের স্টেপে যাও, ঠিক আছে। নো হলে কিছু করার দরকার নেই, স্টেপ 4 এ চলে যাও। স্টেপ 04, স্টেপ 04 এ তুমি কি চেক করো, এবার দ্বিতীয় সংখ্যাটা চেক করো। এই দেখো যখন এখানে চলে আসবা তুমি, এ সংখ্যাটা বি আর সি থেকে বড়, তখন তো তুমি ডিরেক্টলি লাস্ট স্টেপে চলে যাচ্ছ, মাঝখানে স্টেপগুলো বাদ। বাট যদি এ বি আর সি থেকে বড় না হয় তখন কি হতে পারে, তখন বি আর সি চেক করা লাগবে, বি আর সি এর মধ্যে কে বড়। তাহলে এখানে আমি স্টেপ 4 এ চেক করব বি কি সি থেকে বড় কি না, একটা প্রশ্ন। এটার উত্তর হতে পারে দুইটা, ইয়েস, যে হ্যাঁ আমাদের বি হচ্ছে সি থেকে বড়। যদি ইয়েস হয়ে যায় তাহলে আমরা বলবো যে বি কে প্রিন্ট করে দাও, কারণ আমি বড় সংখ্যাটাই চাই, আর লাস্ট স্টেপে চলে যাও। ইয়েস, প্রিন্ট করো বি এবং গো টু লাস্ট স্টেপ। আর যদি নো হয় তাহলে কিছু করার দরকার নেই, বা যদি নো হয় তাহলে তুমি ডিরেক্টলি এখানে প্রিন্ট করে দিতে পারো যে প্রিন্ট সি। আমি জানি যে আমার যদি বিটা সি থেকে বড় না হয় তাহলে কে বড়, তাহলে কে বড়, অবশ্যই সি বড়। প্রথমে চেক করলাম এ কি বি আর সি থেকে বড় কিনা, যদি হ্যাঁ হয় তাহলে এ কে প্রিন্ট করো, বের হয়ে যাও। যদি না হয়, এ বড় না হয়, তাহলে বি আর সি বাকি দুইটা সংখ্যার মধ্যে চেক করা লাগবে, বি আর সি কি, বি আর সি এর মধ্যে বি কি বড় কিনা। যদি বি আর সি এর মধ্যে বি বড় হয় তাহলে বি কে প্রিন্ট করে দাও, বড় সংখ্যাটা পেয়ে গেছি, বের হয়ে যাও। আর যদি না হয় তাহলে কি, তাহলে অবশ্যই সি সংখ্যাটা বড়। তাহলে যদি নো হয় তুমি এখানে দিতে পারো যে প্রিন্ট সি, বা তুমি আরেকটা স্টেপ বাড়াইতে পারো যে হ্যাঁ স্টেপ 5 প্রিন্ট সি, সি নাম্বারকে প্রিন্ট করে দাও, কারণ সি হচ্ছে সবচেয়ে বড়, এও বড় না বিও বড় না, তাহলে সি সবচেয়ে বড়। আর লাস্ট স্টেপ হচ্ছে এন্ড, শেষ করে দাও। তাহলে যেখানে যেখানে আমরা লাস্ট স্টেপ বলছিলাম ওই জায়গায় এসে আমরা কি বলবো, গো টু স্টেপ নাম্বার 6। ঠিক আছে, সো এভাবে খুবই সহজ একটা অ্যালগরিদম লিখে ফেললাম। এ বি আর সি থেকে বড় কিনা, হ্যাঁ হলে এ চাপাও, না হলে নিচে আসো পরের স্টেপ। বি আর সি চেক করো বি কি বড় কিনা, বি বড় হলে বি কে প্রিন্ট করো, আদারওয়াইজ নিচে চলে যাও, কিছু করো না। আর লাস্ট স্টেপে সি কে প্রিন্ট করে দাও, আর একদম লাস্ট স্টেপে হচ্ছে তুমি শেষ করে দাও, শেষ। এখন ফ্লো চার্টের মধ্যে কি হবে, ফ্লো চার্টটা আমরা জানি খুবই সহজ ভাইয়া।
ফ্লো চার্ট হচ্ছে, প্রথমে আমরা স্টার্ট করি একটা ডাম্বেল আকৃতি শেপ দিয়ে, তোমরা জানো এটাকে আমরা বলি স্টার্ট। স্টার্ট নেওয়ার পর আমরা ইনপুট নিতে হবে তিনটা সংখ্যা। ইনপুট নেওয়ার জন্য আমরা একটা সামান্তরিক আঁকার চেষ্টা করি, তোমরা জানো ইনপুট নেওয়ার জন্য আমরা একটা সামান্তরিক আঁকার চেষ্টা করি। আমি নিব এখানে ইনপুট এ বি সি। ইনপুট নেওয়ার পর আমি একটা চেক করব যে এ কি বি থেকে বড় কিনা, এখানে একটা চেকিং হবে। আর যেখানে চেকিং হয় সেখানে তোমরা জানো, যেখানে চেকিং হয় সেখানে হচ্ছে আমরা একটা প্রশ্ন করি, রাইট? তোমাদের মনে থাকার কথা, যেখানে চেকিং হয় সেখানে আমরা একটা প্রশ্ন করি। তাহলে এই চেকিংয়ের মধ্যে আমি প্রশ্ন করি প্রথমত এ কি বি থেকে বড় কিনা, এ বি থেকে বড় কিনা। যদি ইয়েস হয়, সাপোজ ইয়েস হইল, অ্যান্সার হইল ইয়েস, তারপর আমি আবার চেক করব, ঠিক আছে? ইয়েস হইল, তারপর আমি আবার চেক করব এ কি সি থেকেও বড় কিনা, এ কি সি থেকেও বড় কিনা। যদি এ সি থেকেও বড় হয় তাহলে কি করো, প্রিন্ট করে দাও ইয়েস। যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট করে দাও এ হচ্ছে সবচেয়ে বড়, প্রিন্ট এ। আর প্রিন্ট করতে হলে আমরা একটা সামান্তরিক আঁকার চেষ্টা করি, আমরা জানি এইটা। ওকে, সো তিনটা সংখ্যা চেক করলাম। প্রথমে এ কি বি আর সি থেকে বড় কিনা, যে একটা চেক এখানে হয়ে গেছে, এ কি বি এবং সি থেকে বড় কিনা হয়ে গেছে। এখন অল্টারনেটিং চেকিংটা কি হতে পারে, যে না এ বি থেকে বড় না। তো এ যদি বি থেকে বড় না হয়, তিনটা সংখ্যা ধরো আমাদের হচ্ছে 10, 20 আর 5। আমি কি করলাম, প্রথমে এ আর বি কে চেক করলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে এ বি সি, প্রথমটা এ, পরেরটা বি, পরেরটা সি। তাহলে আমি চেক করলাম যে 10 আর 20 কি বড় কিনা। এখানে দেখতেছি যে উত্তর না আসতেছে, এ তো 20 থেকে বড় না, ছোট। তাহলে আমি নোতে যাই, এদিকে নোতে যাই, নোতে যাই, এ বি থেকে বড় না, দেখো। তাহলে এবার চেক করতে হবে কার কার মধ্যে, এ আর সি এর মধ্যে। বা তুমি যেটা করতে পারো, এ আর সি এর মধ্যে চেক তো এখানে হয়ে গেছে, আমরা এটা করতে পারি এ আর বি এর মধ্যে এ বড় না, তার মানে বড়টা হচ্ছে 20। তাহলে এবার 20 আর মধ্যে চেক করি, ওই যে পাশে নো হয়েছে, এ আর বি চেক করলাম, এ বড় হয় নাই, এ ছোট, তার মানে উত্তর হয়েছে নো। তাহলে আমি এখন 20 আর 5 মধ্যে চেক করব। তাহলে এখানে আমরা আরেকটা চেক করি, এই চেকের মধ্যে আমরা বলবো আমাদের বি কি সি থেকে বড় কিনা, বি কি সি থেকে বড় কিনা। যদি বি সি থেকে বড় হয় তাহলে আমি বলে দিতে পারবো যে আমাদের প্রিন্ট করো বি, বি হচ্ছে সবচেয়ে বড়। এই যে বি আর সি এর মধ্যে বি যেহেতু বড়, তাহলে যদি ইয়েস হয় এটা উত্তর, এটার উত্তর যদি ইয়েস হয় বি সি এর থেকে বড়, তাহলে আমরা এখানে প্রিন্ট করে দিব আমরা এখানে প্রিন্ট করে দিব প্রিন্ট হচ্ছে বি, ইয়েস। ওকে, বি হচ্ছে সি থেকে বড়। আর যদি নো হয়, বি সি থেকে বড় না, ঠিক আছে, বি সি থেকে বড় না। ধরো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 15 আর সি হচ্ছে সাপোজ 12। যদি এরকম কিছু একটা হয়, এ 10 আর 15 চেক হইলো, 15টা বড়, বি বড়, তাহলে এদিকে আসলাম, বি আর সি এর মধ্যে চেক হইলো, বি আর সি এর মধ্যে চেক হইলো। তো এখানে দেখতে পাচ্ছি কত দিবা, বি বড় না, এরকম একটা মান দাও, এটা দাও 12, এটা দাও 15, ঠিক আছে, এটা দাও 12, এটা দাও 15। এবার দেখো প্রথমে 10 আর 12-র মধ্যে চেক হলো, বি বড়, তাহলে ওইদিকে যাই। এবার 12 আর 15-র মধ্যে চেক হলে 12 তো ছোট, সি বড়, বা 12 ছোট, 12 ছোট মানে আসলে সি বড়। বা আমরা এখানে বলতে পারি বি থেকে সি এর থেকে বড় হয়ে যায় তাহলে তো বি সবচেয়ে বড়, আর যদি না হয় তার মানে কি সি হচ্ছে বড়, না হইলে সি হচ্ছে বড়। যদি নো হয় উত্তরটা, যদি উত্তরটা নো হয় তাহলে আমরা বলবো সি হচ্ছে এখানে সবচেয়ে বড় সংখ্যা, প্রিন্ট হচ্ছে সি, এখানে সি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা।
ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারবো প্রিন্ট সি। বি আর সি এর মধ্যে চেক করলাম, বি বড় হলে ইয়েস হলে বি কে প্রিন্ট করে দিলাম, আর যদি বি বড় না হয় তাহলে কে বড়, অবশিষ্ট আছে একটা সি, সি কে প্রিন্ট করে দিলাম। আবার এখান থেকেও দেখো এ আর বি এর মধ্যে যদি এ বড় হয়, এ আর বি এর মধ্যে যদি এ বড় হয়, সাপোজ ধরো এবার এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 8, তাহলে এ আর বি এর মধ্যে এ বড় পাইলাম 10। এ আর বি এর মধ্যে চেক করতেছি ভাইয়া, এ আর বি এর মধ্যে চেক করতেছি, এ হচ্ছে বড়, এই যে এদিকে ইয়েস। এরপরে আমি 10 আর 15-র মধ্যে চেক করব, এ আর সি এর মধ্যে চেক করব। এবার দেখব এ কি সি থেকে বড় কিনা। যদি এ সি এর থেকে বড় হয়, যদি এ সি এর থেকে বড় হয়, যেমন এই ক্ষেত্রে সি এর মান ধরো সাপোজ 7 বা 9, যদি এ সি এর থেকে বড় হয় তার মানে এ হচ্ছে এখানে সবচেয়ে বড় সংখ্যা, প্রিন্ট এ। আর যদি এ সি এর থেকে বড় না হয় তখন কি হবে, এ সি এর থেকে বড় না, ধরো এখানে আমাদের এর মান হচ্ছে 10 আর সি এর মান হচ্ছে ধরো 11 বা 12, নো হলে কি হবে, এ আর সি এর মধ্যে চেক করতেছো, এটা বড় না সি থেকে, নো। তখন যদি নো হয়, এ আর সি এর মধ্যে দেখো কে বড়, সি বড়। আর এই প্রশ্নের উত্তরটা কি হবে, ভুল হবে, নো হবে না। তাহলে এখানে প্রশ্ন করতেছে এ কি সি এর থেকে বড় কিনা, এ কি সি এর থেকে বড়, উত্তর হচ্ছে না, বড় না। বড় না হলে কে বড়, সি হচ্ছে বড়, প্রিন্ট সি। আর আলটিমেটলি সবগুলোকে একসাথে আইনা একটা গোল্লার মধ্যে দিয়ে দিব, আর গোল্লা থেকে আইসা এন্ড হয়ে যাবে, শেষ। গোল্লা থেকে আইসা এখানে এন্ড হয়ে যাবে, শেষ। এইভাবে তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি। কোথাও না বুঝলে আমাকে বলো, যদি বলা হয় তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা বের করো, একইভাবে আমরা করতে পারবো। একইভাবে আমরা তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা কত সেটা বের করতে পারবো। আমি একটু দেখতেছি যে আমার, তোমরা সবাই বা কেউ আছো কিনা বা কেউ দেখতেছো কিনা ক্লাস, না দেখলেও সমস্যা নেই, পরবর্তী সময় তোমরা এটা দেখে নিবা আশা করতেছি। আমার স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে, ইয়েস, স্ক্রিন ইজ ক্লিয়ার ইনাফ। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী যে অ্যালগরিদম ফ্লোচার্টটা আছে সেটাতে যাই। এই তো এখানে বলা হয়েছে বেশ কয়েকটা সিরিজ বের করো, এই সিরিজগুলোর মধ্যে যোগফল বের করা, এবং এই সিরিজগুলোর যোগফল আমি অলরেডি আমরা পড়াইছি, নতুন করে আসলে অ্যালগরিদম ফ্লোচার্ট লেখার দরকার নেই। এটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত, প্রতিবার 1 করে করে বাড়তেছে, তাহলে এখানে শুরুতে সামের মান কত ধরবা, সামের মান 0 ধরবা, আর আয়ের মান 1 ধরবা, এবং প্রতিবারে আয়ের মান 1 বাড়বে, প্রতিবারে লুপের মধ্যে বা ডিসিশন লুপের মধ্যে কি করবে, সামের মান s প্লাস আই করে দিবা, আয়ের মান i প্লাস 1 করে দিবা, তাহলেই হয়ে যাবে। এখানে কি 2 থেকে শুরু হয়েছে, তাহলে এখানেও সামের মান শুরুতে 0 আর আয়ের মান হচ্ছে 2 থেকে শুরু হচ্ছে ইনিশিয়াল। আর লুপের মধ্যে কন্ডিশন কি দিব আমরা, লুপের মধ্যে কন্ডিশন হিসেবে আমরা দিব প্রতিবার সামের সাথে সাম যোগ করো, সামের সাথে আই যোগ করো, এবং আয়ের মান 2 করে করে বাড়াও। শুরুতে আয়ের মান 2, আরো 2 বাড়ালে 4, আরো 2 বাড়ালে 6, এভাবে করে করে আসবে। ঠিক সেমভাবে এখানে কি হচ্ছে, এখানেও শুরুতে সামের মান 0 হবে, 1 থেকে যেহেতু শুরু হচ্ছে তাহলে আয়ের মান 1, দেন লুপের মধ্যে কি হবে, সামের মান 1 করে করে বাড়বে, মানে সামের সাথে সাম প্লাস আই যোগ হবে, আর আয়ের মান 2 করে করে বাড়বে। আর এইখানে কি হবে, এটা তো গুণ, সবগুলো গুণ, n পর্যন্ত গুণ। এখানেও তুমি সামের মান শুরুতে 1 দিতে পারো এবং আয়ের মান শুরুতে 1 দিতে পারো, সামের মানও 1, আয়ের মানও 1, এবং প্রতিবার লুপের মধ্যে কি ক্যালকুলেশন হবে,
লুপের মধ্যে সামের সাথে এস প্লাস আই হবে, এস ইকুয়াল টু এস ইন্টু আই, এবং আই এর মান এক করে করে বাড়বে। ঠিক আছে, আই এর মান প্রথমে 1, পরে 2, পরে 3, পরে 4। সো ইনক্রিমেন্টটা কত হচ্ছে, এক এক করে না, এই জন্য আই ইকুয়াল টু আই প্লাস 1। আর প্রতিবারে কি হচ্ছে, অলরেডি যে গুণ আছে সেই গুণের সাথে আই গুণ হচ্ছে, 1 এর সাথে 2 গুণ হচ্ছে প্রথমে, তারপর 2 এর সাথে 1 ইন্টু 2 এর সাথে 3 গুণ হচ্ছে, 4 গুণ হচ্ছে, 5 গুণ হচ্ছে, এভাবে প্রত্যেকবার গুণ হবে আর আয়ের মান এক করে করে বাড়বে। এখানে প্রত্যেকবার আয়ের সাথে যোগ হবে, কারণ যোগ আছে, এবং আয়ের মান 2 করে করে বাড়বে, শুরু হবে 1 থেকে। এখানে জোড় সংখ্যা দিয়ে শুরু, সো আয়ের মান শুরু হবে 2 থেকে, সামের সাথে সাম প্লাস আই হবে, এবং আয়ের মান 2 করে করে জাম্প করবে। আর এখানে শুরু হয়েছে 1 থেকে, সামের মান 0 হবে, আয়ের মান 1 হবে, প্রতিবারে আয়ের মান এক করে করে বাড়বে, এবং সামের সাথে সাম প্লাস আই হয়ে যাবে। তো হোপফুলি অ্যালগরিদমটা আমার এখানে লিখার বা বলার প্রয়োজন নেই, তোমরা নিজেরাই, এটা আমরা অনেকবার করছি, নতুন করে বলার দরকার নাই, বাট আমি চাইলে একটু করে অ্যালগরিদমটা আবার একটু লিখে দিতে পারি। তো অ্যালগরিদমটা কি ছিল আবার একটু খেয়াল করো, আমরা এখানে স্টেপ বাই স্টেপ একটু অ্যালগরিদমটা আবার খেয়াল করার চেষ্টা করব। তাহলে শুরুতে স্টেপ 1 হচ্ছে স্টার্ট করা, আমরা জানি স্টার্ট করা লাগে। স্টেপ 2 তুমি হচ্ছে ইনপুট নিয়ে নিতে পারো, ঠিক আছে, যে কত পর্যন্ত আমরা গুনবো, ইনপুটটা নিয়ে নিতে পারো। তো আমরা এখানে যেটা করতে পারি, ইনপুট এনটা নিয়ে নিলাম। 3তে কি করতে পারি, 3তে শুরুতে সাম, দেখো সব জায়গায় সাম কি, ওই সবগুলো হচ্ছে 0, এখানে শুধু 1। গুণ যেহেতু শুরুতে 0 থাকলে তো গুণ সবগুলো 0 হয়ে যাবে, তো গুণের ক্ষেত্রে আলাদা, বাকি সবগুলোর ক্ষেত্রে শুরুতে সামের মান 0। তাহলে ইনিশিয়ালি এস ইকুয়াল টু 0 থেকে শুরু হবে, আর আয়ের মান নর্মালি 1 থেকে শুরু হবে। আমি 1 নম্বরটা দেখাচ্ছি, পরে 2 নম্বর 3 নম্বর হয়ে যাবে। ঠিক আছে, 4 নম্বর কি হবে, তুমি আই এর সাথে এন এর মানটা চেক করো আগে, ওই যে কত পর্যন্ত গুনবা, এন পর্যন্ত গেলে অফ হয়ে যাবে না, 1 2 3 4 বাড়তে বাড়তে আয়ের মান তো বাড়াই সবসময় আমরা, 1 করে বা 2 করে। এই যে তুমি বাড়াচ্ছ আয়ের মান 1 2 3 4, এটা কত পর্যন্ত যাবে, যতক্ষণ আয়ের মান এন এর সমান বা ছোট থাকতেছে, ঠিক না। ধরো এন এর মান এখানে 4, তাহলে 1 2 3 4 4 পর্যন্ত গিয়ে থেমে যাব না আমি। আবার ধরো এখানে এন এর মান হচ্ছে তোমার 10, তাহলে 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10, আয়ের মানই তো বাড়বে 2 করে করে, তাহলে 2 করে করে বেড়ে 10 পর্যন্ত গিয়ে আমি থেমে যাব। ঠিক আছে, এইভাবে তোমাকে চেকটা করতে হবে কি, আয়ের সাথে এন এর মান। ঠিক আছে, আমরা চেক করব যে আই কি এন এর মান থেকে ছোট কিনা, যদি ছোট হয় তাহলে তুমি পরের স্টেপে যাও, বা লুপ আগে একটা ক্যালকুলেশন করো এবং আলটিমেটলি তুমি ফলাফলকে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে আমি স্টেপ 4 এর মধ্যে যেটা করতেছি সেটা হচ্ছে কম্পেয়ারিং আই উইথ এন। আমি আই এর মানটাকে এন এর মানের সাথে কম্পেয়ার করা শুরু করছি, এবং যদি আই এর মান লেস দেন ইকুয়াল টু এন হয়, বা এন না হয়, লেস দেন ইকুয়াল টু এন না হয়, তাহলে তুমি স্টেপ 6 এ যাও, অন্যথায় স্টেপ 5 এ যাও। কি বললাম, ইফ আই তোমার লেস দেন অর ইকুয়াল টু এন, আয়ের মান যতক্ষণ এন এর মানের সমান বা ছোট না হয় ততক্ষণ তুমি অন্য একটা স্টেপে যাও, বা আয়ের মান যতক্ষণ তোমার এভাবে চিন্তা করতে পারো যে আয়ের মান যতক্ষণ এন এর সমান বা ছোট থাকতেছে, এটা যখন সত্য হবে, এটা ট্রু যদি হয়, তাহলে কি ওই লুপে চলতে হবে। তো এটা তুমি বলো গো টু স্টেপ কিছু একটা, কত নাম্বার স্টেপে যাবা। নর্মালি এটা আমরা এমন একটা স্টেপে নিয়ে যাই যেখানে হচ্ছে ক্যালকুলেশন হবে, লুপের ভিতর ক্যালকুলেশন হবে। ঠিক না, যতক্ষণ আয়ের মান ও এন এর মান সমান না হচ্ছে ততক্ষণ যেন ক্যালকুলেশন হয়। তাহলে গো টু স্টেপ কত, গো টু স্টেপ ধরো 5 বা 6, তোমার যেটা ইচ্ছা, এটা 4 নাম্বার স্টেপ, গো টু স্টেপ 5। আর যদি বড় হয়ে যায়, এলস
প্রিন্ট। যদি এটা সমান বা ছোট না হয়, বড় হয়ে যায় সাপোজ আয়ের মান শুরুতে, তাহলে প্রিন্ট করে দাও সাম, শেষ। প্রিন্ট করে দাও সাম। এখন প্রিন্ট করে দাও সাম, তুমি এটা চাইলে এখানেও রাখতে পারো বা নতুন একটা স্টেপে নিয়ে নিতে পারো, ঠিক আছে। এলস গো টু স্টেপ 6, তো 4 হয়ে গেছে, এখানে 5 কি হবে, ওই যে এস ইকুয়াল টু এস প্লাস আই হবে, আর আয়ের মান এক করে করে বাড়বে, এক করে করে বাড়বে, ঠিক আছে। এবং আমরা বলবো আবার 4-এ যাও, এক করে করে বাড়াও এবং আমার স্টেপ 4-এ চলে যাও, গো টু স্টেপ 4। তার মানে প্রতিবারতে কাজটা করতে হবে এবং এটাকে আবার আগের গিয়ে কম্পেয়ার করতে হবে না। আয়ের মান তো একবার এলে এরপর আবার কম্পেয়ার করা লাগবে না, কম্পেয়ার করা লাগবে। সো এস ইকুয়াল টু এস প্লাস আই করো, আয়ের মান এক বাড়াও এবং আগের স্টেপে চলে যাও যেখানে কম্পেয়ার হয়েছে, কারণ এটা একটা লুপের মধ্যে চলতে থাকবে, চলতেই থাকবে। তো এখানে একটা কম্প্যারিজন হচ্ছে, এই কম্প্যারিজনটা আবার যদি এন এর মান বড় হয়ে যায় তাহলে স্টেপ 6-এ যাব, আর ছোট থাকলে বা সমান থাকলে আমরা এই ক্যালকুলেশন করতে থাকবো। এন্ড ফাইনালি 6 নাম্বার স্টেপ হচ্ছে প্রিন্ট সাম, আর 7 নাম্বার স্টেপ হচ্ছে এন্ড। তো আমাদের 7টা স্টেপ আসছে, তোমাদের বইয়েও 7টা স্টেপে দেওয়া আছে, ঠিক আছে। এই 7টা স্টেপের বেশি স্টেপ লাগার কথা না, অনেকে 6টা স্টেপ দিয়েও করে ফেলে, বাট আমরা 7টা স্টেপ দিয়ে করলাম, ঠিক আছে। এখন আমরা ফ্লো চার্টটা দেখার চেষ্টা করি যে ফ্লো চার্টটা কিভাবে হবে। আশা করি বুঝতে পারতেছো। শুরু করি, স্টার্ট। স্টার্ট করলাম, ইনপুট এন এর মান নিচ্ছি, ইনপুট এন এর মান নিচ্ছি, তারপর এস ইকুয়াল টু এস প্লাস আই বা এস ইকুয়াল টু 0, শুরুতে এস ইকুয়াল টু 0 এবং আমাদের সাম তো 0 এবং আমাদের আই ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু 1 থেকে শুরু হয়েছে। এবার আমরা এখানে একটা চেক করতেছি, সেই চেকিংটা হচ্ছে আয়ের মান লেস দেন ইকুয়াল টু এন কিনা। যদি লেস দেন ইকুয়াল টু এন হয় তাহলে একটা লুপ চলতে থাকো। সেই লুপটা কি? সেই লুপটা হচ্ছে এরকম, এস ইকুয়াল টু এস প্লাস আই করে দাও এবং আয়ের মানটা এক করে করে বাড়াও এবং তুমি আবার চেক করো, ঠিক আছে। এখানে আমি আবার দিয়ে দিলাম, এই লুপটার মধ্যে তুমি আবার চেক করো, যদি সত্য হয় এটা এটা করবে, যদি নো হয়ে যায়, এটার উত্তর যদি নো হয়ে যায় তার মানে আয়ের মান এন এর থেকে সমান বা ছোট না, বড়, বড় হয়ে গেছে, তুমি কি করো, প্রিন্ট। প্রিন্ট করে দাও। প্রিন্ট এস এবং ফাইনালি ফিনিশ করে দাও। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ছোট্ট একটা আমাদের ফ্লো চার্ট। সবাই কি বুঝতে পেরেছো? সবার বুঝতে পারার কথা। আমি একটু কমেন্ট চেক করবো, কমেন্ট চেক করে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করেছো কিনা সেটা দেখার চেষ্টা করি। এবং বুঝতেই পারতেছো তো চেঞ্জ কোথায়, ওই ইনিশিয়ালি আয়ের মান আর এস এর মানে চেঞ্জ হবে। এটার জন্য হচ্ছে আয়ের এস এর মান 1, আয়ের মানও 1, বাকিগুলোর জন্য শুরুতে সামের মান 0, আয়ের মান 1 বা 2। তারপর ইনক্রিমেন্টের মধ্যে খেয়াল রাখবা কত করে করে আয়ের মান বাড়বে, এই কন্ডিশনটা খেয়াল রাখবা, লেস দেন ইকুয়াল টু এন না গ্রেটার দেন ইকুয়াল টু এন, হ্যাঁ কি না, আর কোথায় লুপ ব্যাক করবে, লুপ ব্যাক করবে কোথায়, এই জিনিসটা খেয়াল রাখবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ফাইন। নেক্সট আমরা দেখি। আচ্ছা, ফিবোনাচি সিরিজ বা ফিবোনাচি সিরিজ মানে জিনিসটা কি? ফিবোনাচি সিরিজ হচ্ছে এমন একটা সিরিজ যেই সিরিজের মধ্যে
যেই সিরিজের মধ্যে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে পূর্ববর্তী পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফলের সমান। সিরিজের শুরুর সংখ্যাটা হচ্ছে 0, তারপর শুরু হয়েছে 1, 0-র সাথে 1 যোগ করলে যোগফল হচ্ছে 1, 1-এর সাথে 2 যোগ করলে বা এই দুইটা যোগ করলে 1 আর 1 যোগ করলে হয় 2, 2 আর 1 যোগ করলে হয় 3, 3 আর 2 যোগ করলে হয় 5, 5 আর 3 যোগ করলে হয় 8। এভাবে করে করে তুমি একটা ফিবোনাচ্চি যে সিরিজ আছে সেই সিরিজটার জন্য একটা ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লেখার চেষ্টা করতেছো। সো কিভাবে করা যেতে পারে? আমরা ফ্যাক্টোরিয়াল বের করার একটা ফ্লোচার্ট লিখতে পারতাম। ফ্যাক্টোরিয়াল বের করা মানে n সংখ্যক, ধরো তোমাকে n দিয়ে দিল 3, তাহলে ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইন্টু 2 ইন্টু 1, বা একটু আগে আমরা উল্টা কাজ করলাম না, 1 ইন্টু 2 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল সবার লাস্টেরটা দিয়ে, ওইটাও কিন্তু একই কথা। ফ্যাক্টোরিয়াল বের করার জন্য তোমাকে প্রোগ্রাম এবং ফ্লোচার্ট অ্যালগরিদম লিখতে হতে পারে। সো আমরা এটা দেখতেছি কয়েকটি ফিবোনাচ্চি নাম্বার দিয়ে কিভাবে অ্যালগরিদম ফ্লোচার্ট লিখতে পারি। শুরুতে হচ্ছে আমাদের স্টার্ট। অ্যালগরিদমের 1 নম্বর স্টেপ হচ্ছে স্টার্ট করা, এটা তো আমরা সবাই জানি ভাইয়া। 2 নম্বর স্টেপটা কি? যখন ফিবোনাচ্চি সিরিজ ক্যালকুলেশন করবা তখন তোমাকে তিনটা জিনিস লাগবে। শুরুর দুইটা সিরিজ তোমাকে জানা থাকা লাগবে, ঠিক আছে? সো তুমি যেটা করতেছো a = 0, b = 1, আর এই যে তোমার ইনক্রিমেন্ট হচ্ছে, ইনক্রিমেন্টটাকে আপাতত i করলে তুমি 1 হিসাবে চিন্তা করো। এখন এটা হচ্ছে কতগুলো ধারা পর্যন্ত, হ্যাঁ এখানে n হচ্ছে কতগুলো পদ নিব সেটা। এখানে n লেখাটা ভুল, এখানে বলা দরকার ছিল n সংখ্যক ফিবোনাচ্চি সিরিজ যে যে নাম্বার আছে তার প্রথম n সংখ্যকের যোগফল, মানে প্রথম n সংখ্যকের যোগফল কত সেটা বের করো, এরকম হওয়া দরকার ছিল, ঠিক আছে? কতগুলো চাই আমি, তারপর যেটা করতে পারি আমি 3 নাম্বার স্টেপে নিতে পারি যে ইনপুট নাও, ইনপুট n নাও। তোমরা ওই যে তুমি 10টা সংখ্যা চাচ্ছ নাকি 12টা সংখ্যা চাচ্ছ ফিবোনাচ্চি সিরিজের, কত চাচ্ছ এটা তোমাকে বলে দিতে হবে, ঠিক আছে? তো এটা বলে দেওয়ার জন্য আমরা ওই যে ইনপুটটাকে নিয়ে নিচ্ছি n হিসেবে। ফাইন। এখন আমরা যেটা করব, আমরা ফলাফল হিসেবে a এবং b এর মান প্রদর্শন করব। আমি এখন ফিবোনাচ্চি সিরিজটা লিখতে চাচ্ছি, এই সিরিজটা লিখবো 0 + 1 + 1 প্লাস এগুলো লিখতে চাচ্ছি সিরিজটা। আমি তো শুরু দুটো জানি, 0 এবং 1 আমি জানি, এই যে 0 এবং 1 আমি জানি। তাহলে আমি যেটা করি প্রিন্ট করে ফেলি, প্রিন্ট a, b। আমি ফিবোনাচ্চি সিরিজটা লিখতে চাচ্ছি, ঠিক আছে? ফিবোনাচ্চি সিরিজটা লিখতে চাচ্ছি, তাহলে আমাদের দুঃখিত, সিরিজের শুরু দুইটা নাম্বার দেওয়া আছে। আয়ের মান 1 কেন নিছি? কারণ আয়ের মান আমি গুনতেছি কত পর্যন্ত চাই, কতগুলো পদ চাই, ঠিক আছে? কতগুলো পদের আমরা ফিবোনাচ্চি সিরিজ লিখতে চাই সেটা প্রিন্ট করে দিলাম a এবং b, মানে 0 এবং 1 প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে? 0 এবং 1 প্রিন্ট হয়ে গেল। এর পরের স্টেপে কি হতে পারে? এর পরের স্টেপে তুমি যেটা করবা সেটা হচ্ছে আমি a ও b এর মান যোগ করে যোগফল একটা ভ্যারিয়েবলের ভিতর রাখি। তুমি যেটা করতে পারতা, তুমি এখানে সাম নামে একটা ভ্যারিয়েবল রাখতে পারতা, যেটা হচ্ছে কিছু একটা থাকবে শুরুতে ধরো 0, সামের ভিতর শুরুতে 0 আছে। তাহলে 5 নাম্বার স্টেপে তুমি যেটা করবা সেটা হচ্ছে s = a + b করে দাও, ঠিক আছে? s = a + b করে দাও, s = a + b করে দাও। 0 আর 1 আমাদের প্রিন্ট হয়ে গেছে, এখানে a b প্রিন্ট হয়ে গেছে, মানে 0 এবং 1 প্রিন্ট হয়ে গেছে। আমি কি করতেছি, সামের ভিতর a এবং b কে যোগ করে রাখতেছি। এবং স্টেপ 6 হচ্ছে
আমি প্রিন্ট করতেছি সাম, প্রিন্ট সাম। সাম বলতে যে এ আর বি কে যোগ করছি না, এ আর বিতে কত ছিল, এ আর বিতে ছিল 0 এবং 1, সো 0 1 আর 1 কে যোগ করলে যোগফল হয় 1। সেই 1টাকে আমরা কি করতেছি, নাম্বার 6 স্টেপে ফলাফল হিসেবে প্রদর্শন করে আউটপুটে শো করে দিচ্ছি। আউটপুটে শো করে দিলে এখন সোফার আউটপুটে কি দেখা যাবে, আউটপুটে দেখা যাবে 0 1 1, ঠিক না? আগে তো 0 1 প্রিন্ট হয়ে গেছে, তারপরে আমি যোগ করছি, যোগ করে সামের ভিতরে রাখছি আর প্রিন্ট করে দিছি সামকে। তাহলে আগে অলরেডি 0 1 প্রিন্ট আছে, এখন জাস্ট এখানে 1 অ্যাড হয়েছে। এগুলো হচ্ছে ব্র্যাকেটে থাকুক। 7 নম্বর স্টেপ, 7 নম্বর স্টেপে কি, বি এর মানকে এ চলকে রাখি এবং এফ এর মানকে বি চলকে রাখি, বা এস এর মানকে তুমি তোমার নিজের মতো করে চিন্তা করো। 0 1 1 প্রিন্ট হয়ে গেছে, এখন কি করা যেতে পারে, এখন আমাদের 0 1 1 প্রিন্ট হয়ে গেছে। এখন আমাদের যেই আয়ের মানটা আছে সেটাকে এক বাড়ানো উচিত না, আয়ের মানকে এক বাড়ানো উচিত। এবং শুধু তাই না, শুধু তাই না, সেই আয়ের সাথে আমার সামটাও যোগ করা উচিত, সেই আয়ের সাথে আমাদের সামটাও যোগ করা উচিত। একটু চিন্তা করে দেখো এখানে ফিবোনাচি সিরিজটা হচ্ছেটা কি। এ এবং বি শুরু দুইটা সিরিজের মান তো তুমি নিজে থেকে জানো 0 আর 1, সামকে আমি 0 রাখলাম শুরুতে, তারপর এ আর বি কে প্রিন্ট করে দিলাম, তারপর সামের ভিতর এ আর বি কে যোগ করে সেই সামটাকে আমরা প্রিন্ট করে দিলাম, 0 1 1 হয়ে গেল। এইবার আমাদের আসল কাজ হচ্ছে, আমরা বলতে পারি এখানে একটা ফ্লিপিং হবে, ঠিক আছে, যে আমাদের প্রিন্ট করে দিছি এস, আমরা বি এর মান এ চলকে রাখবো, ঠিক আছে। তাহলে বি এর মানকে বি এর মানকে এতে রাখবো। দেখো বি এ কত ছিল, এখন 1 না, আগে বি এতে ছিল 0 বিতে ছিল 1, এতে ছিল 0 বিতে ছিল 1, পরপর দুইটা পদ কোন কোন হবে সেটা বের করে, এ আর বি হচ্ছে পরপর দুইটা পদ কি হয় সেটা ট্র্যাক রাখার জন্য। শুরুতে এ আর বি পরপর কি ছিল, 0 আর 1, আর একবার যখন 0 1 1 প্রিন্ট হয়ে গেছে, এখন নতুন এ আর বি কত হবে সেটা বের করবো, বুঝতে পারছো? এখন নতুন এ আর বি কত হবে সেটা, তাহলে আমি যেটা করতেছি এ তে রেখে দিব, বি এর মান এখন 1, এই 1টাকে আমি এখন এ তে রেখে দিব, বি এর মান তো 1 ছিল, সে বি এর মানটাকে আমি এতে রেখে দিই, তার পাশাপাশি এফ এর মানটা বিতে রেখে দিই। এফ এর মান কত, এস এর মান, এসে তো যোগ করছো, তো বি এর মধ্যে এস চলে আসবে, এ ইকুয়াল টু বি হবে আর বি ইকুয়াল টু এস হবে। তার মানে এখন নতুন যে ভ্যারিয়েবল আছে এ আর বি, এর মধ্যে কি হচ্ছে, এর মধ্যে ভ্যালুটা আপডেট হয়ে যাচ্ছে। আগে এ আর বিতে 0 আর 1 ছিল, এখন নতুন এ আর বিতে হবে তোমার 1 এবং হচ্ছে 2। এই যে এখন নতুন দুইটা পদ হবে, এটা এই যে 1 আর 1, এই যেটা 1 আর 1 এটা, ঠিক আছে। শুরুতে এ এবং বি কি ছিল আবার বলি, একদম শুরুতে এ এবং বি ছিল, দেখো এ এবং বি কি কি ছিল, শুরুতে এ ছিল 0 বি ছিল 1, এই যে এটা ছিল এ, এটা ছিল বি, আর সামের ভিতর কত ছিল, 0। তুমি এখানে এসে কি করছো দেখো তো, এ আর বি কে যোগ করে দিছো না, 0 আর 1 কে যোগ করে সামের ভিতর রেখে দিছো, তাহলে এখন সামের ভিতর কত আছে, 0 আর 1 এর যোগফল মানে 1, সামের ভিতর এখন 1 আছে, এখানে এসে এখানে এসে সামের ভিতর এখন 1 আছে মনে মনে। তাহলে এখন তোমাকে কি করতে হবে, এই দুইটা পদ তো কাটছে, এখন পরবর্তী দুইটা পদ নিতে হবে, পরবর্তী দুইটা পদ নিতে হবে, যে এই 1 আর এই 1 কত। তাহলে আমি কি করবো, এই যে বি এর মানটা এখন কি নতুন এ, আর সামের ভিতর কত পাইছো, সামের ভিতর 1 ছিল, সামের ভিতর 1 ছিল, সেটা এখন নতুন করে বি হয়ে যাবে। বি এর মানকে এতে রাখছি, সামের মানটাকে বিতে রাখছি।
ঠিক আছে, প্রতিবার দুইটা দুইটা করে পদ যোগ করতে হয় না, যোগ করে পরবর্তী পদ লিখতে হয়। So, এই যে প্রতিবার দুটি দুটি পদ, এই দুটি দুটি পদ কি, একটা এ একটা বি। শুরুতে এ বি ছিল 0 আর 1, সাম ছিল 0, এ আর বি কে যোগ করে সামের ভিতর রেখে দিছি। তাহলে এবার এখন নতুন এ আর বি কে হবে, নতুন এ হবে আগে যেটা বি ছিল সেটা, মানে এ এক ঘর আগাবে, বিও এক ঘর আগাবে। বুঝতে পারছো? এভাবে করে করে এক ঘর করে আগাইতে থাকবে দুইজনে। তাহলে এখন নতুন এ হবে হচ্ছে আগের বি, আর নতুন বি হবে হচ্ছে আমার এস যেটা আছে সেটা। ঠিক আছে, এস এর মানকে তাহলে আমরা এখানে বিতে রেখে দিলাম, উল্টা হয়ে গেল। এবার 9 নম্বর স্টেপে আমরা আয়ের মান এক করে করে বাড়াবো। 9 নম্বর স্টেপে আমরা আয়ের মান i+1 করব। ঠিক আছে, তাহলে আই দিয়ে ট্র্যাক রাখতেছি আসলে কত পর্যন্ত আমরা গুনতেছি, কতগুলো টার্ম নিতেছি সেটা। সো আমাদের আয়ের মান আমরা যদি এক করে বাড়াই, তাহলে আমাদের এখন নতুন আয়ের মান কত, শুরুতে আয়ের মান ছিল 1, এখানে এক বাড়বে, তাহলে আয়ের মান হয়ে যাবে 2। ঠিক আছে, যোগ করে ফেলছি, আয়ের মান 2 হয়ে গেল। এখানে থার্ড ব্র্যাকেটে লিখে দিই, এগুলো লেখা লাগবে না, এগুলো সিম্পল ক্যালকুলেশন। 10 নম্বরে কি হবে, 10 নম্বরে এসে এখানে খুব ইন্টারেস্টিং জিনিস, 10 নম্বরে এসে আমাদের কাজ কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে, যে এ এক ঘর আগাচ্ছে, বিও এক ঘর আগাচ্ছে, নতুন নতুন করে সামের ক্যালকুলেশনগুলো হচ্ছে, এবং আয়ের মান ট্র্যাক রাখতেছে যে আমি কতগুলো যোগ করলাম বা কতগুলো বিয়োগ করলাম। এটা হচ্ছে আয়ের ট্র্যাক রাখার কথা। সো আই যদি একবার ট্র্যাক রেখে ফেলে, এখন পরবর্তী কাজ আমাদের বাকি অংশগুলোকে কমপ্লিট করা। সো এখানে আমরা এইভাবে একটু চিন্তা করতে পারি এটাকে, তোমরা বইটা একটু ভালো করে দেখবা, তাহলে দেখবা নিজেরাই পারবা। এবার আয়ের মান এবার এন এর সাথে চেক করব, আয়ের মান এন এর সাথে চেক করব যে আমাদের কতগুলো রাশিকে বের করতে বলছে। যদি ওইটা সমান হয়ে যায় বা ওইটা থেকে বড় থাকে, তাহলে আমি বলবো যে করো, ক্যালকুলেশন করতে থাকো, বা ছোট থাকো তখন ক্যালকুলেশন করো। তাহলে আমি কি করবো, এখানে এখানে একটা প্রশ্ন করব, যদি দেখা যায়, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি এই জায়গাটায় লেখার চেষ্টা করি। 10 নম্বর স্টেপ, 10 নম্বর স্টেপ হচ্ছে আয়ের মানের সাথে এন এর মান তুলনা করো, কম্পেয়ার আই উইথ এন। কতগুলো ফিবোনাচি সিরিজের মান তোমাকে লিখতে বলছে। যদি আয়ের মান আমাদের বড় হয়ে যায়, যদি আয়ের মান, ইফ আমরা এখানে এভাবে লিখি, ইফ আয়ের মান লেস দেন এন হয়, মানে যতগুলো গুণার কথা ছিল ধরো ততগুলো গুণও নাই, এখনো ততগুলো গুণও নাই, তাহলে দেন গো টু স্টেপ 5। স্টেপ 5 কি ছিল, যে যোগ করা, যোগ করা, প্রিন্ট করা, এগুলো আবার করতে থাকবে। ঠিক আছে, দেন গো টু স্টেপ 5। আর যদি না হয়, যদি না হয় এলস, এলস হইলে 11 নম্বর স্টেপে হচ্ছে আমাদের শেষ করে দেওয়া, এন্ড, ফিনিশ বা এন্ড। ফিবোনাচি সিরিজটা একটু ইম্পর্টেন্ট মোটামুটি। সো আমি কি করতেছি, একটু সামারি করি। ফিবোনাচি সিরিজ হচ্ছে এমন সিরিজ যেই সিরিজের শুরু হয় 0 থেকে 0 1, এটা জানা মান, তারপর 0 1, 0 আর 1কে যোগ করে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8। তার মানে প্রত্যেকটা পরবর্তী মান হয় আগের দুইটা মানের যোগফল। সো যোগফল রাখার জন্য আমাকে একটা সাম নামে একটা বাকেট রাখতে হবে, আর প্রত্যেক আগের দুইটা মান রাখার জন্য এ আর বি নামে একটা ভ্যারিয়েবল রাখবো, আর ওই যে কতগুলো গুনলাম, সোফার কতগুলো গুনলাম সেটা রাখার জন্য আমরা আয়ের মান এক করে করে বাড়াবো। ওকে, বুঝতে পারছি তো? এ আর বি রাখবো হচ্ছে আগের দুইটার মান বের করার জন্য, যাদেরকে যোগ করে সামেশন বের করতে হবে। সাম হিসাবে রাখবো হচ্ছে আমি, সাম হিসাবে শুরুতে রাখবো হচ্ছে আমি তোমার 0, শুরুতে কিছুই ছিল না। তারপর ওই যে সামের ভেতর এ আর বি আগের দুইটা যোগ করে সামের ভেতর রেখে দেব।
আগে দুটো যোগ করে সামের ভিতরে রেখে দেবো, আর প্রতিবার এ আর বি কে আপডেট করবো। এ হয়ে যাবে, নতুন এ হয়ে যাবে আগে যেটা বি ছিল সেটা, আর নতুন বি হয়ে যাবে আগে যেটা এস ছিল সেটা। এখানে সেই চেঞ্জটা বলা হয়েছে। ঠিক আছে, বি এর মানকে এতে রাখো, মানে এখন নতুন এ হবে আগের বি এর মান। আগে বি কত ছিল, শুরুতে বি এর মান ছিল 1, এখন নতুন এ হয়ে যাবে এটা, এবং এস এর মানকে বিতে রাখো। তার মানে এখন নতুন বি কি হবে, নতুন বি ইকুয়াল টু হবে এস, এস এর মান 1 ছিল। সো এভাবে করে করে দুইটা পদ নিয়ে 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 আমরা আগাবো। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় ফ্লো চার্ট অ্যালগরিদম তোমরা নিজেরা আঁকতে পারবা, তাও আমি একটু আমার মতো করে এঁকে দিই। শুরুতে আমরা স্টার্ট করব, তারপর আমরা কি বলছি এখানে দেখো তো, একটা ক্যালকুলেশন, a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 1, i ইকুয়াল টু 1, s ইকুয়াল টু 0। তো আমি এখানে একটা বক্স রেখে দিই, a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 1, সাম ইকুয়াল টু 0 এবং i ইকুয়াল টু 1। শুরুতে আমি এগুলো নিয়ে নিলাম। এরপর ক্যালকুলেশন কি করব, আমি ডিরেক্ট ইনপুট নিতে পারি, যে কতক্ষণ পর্যন্ত আমি গুনবো, এটা একটা ইনপুট নিয়ে আমি বের করে বলতে পারি যে ইনপুট নাও হচ্ছে n। এরপর তুমি প্রিন্ট করে দাও a আর b, প্রিন্ট করে দাও a আর b, প্রিন্ট করে দাও a কমা b। প্রিন্ট করার পর তুমি এখানে একটু গ্যাপ রাখো, এখানে একটু গ্যাপ রাখো, কারণ এখানে তোমাকে আবার লুপ ব্যাক করতে হবে। এই দেখো, গো টু স্টেপ 5, স্টেপ 5 এর আগে তোমাকে আবার যাইতে হবে। তো এখানে বেশ কয়েকটা ক্যালকুলেশন হয়, তো ক্যালকুলেশনগুলো আমরা একটা বক্সের মধ্যে লিখে দিতে পারি। প্রথমত সামের ভেতর এ আর বি কে যোগ হয়, তারপরে স্টেপ কি হয়, বি ইকুয়াল টু নতুন এ হয়ে যায় বি এর সমান, নতুন এ হয়ে যাবে বি এর সমান। প্রথমে এখানে একটা প্রিন্ট করা যেতে পারে, প্রিন্ট করার পর তুমি সেখানে যেতে পারো। ঠিক আছে, প্রিন্ট করার পর তুমি সেখানে যেতে পারো। আমি এখানে আপাতত এটিকে ছোট করে দিই। এটা কি হচ্ছে দেখো, এই যে এই স্টেপটাতে আমরা আছি এখানে, এই যে প্রিন্ট হচ্ছে সাম, সাম ইকুয়াল টু a প্লাস বি করার পর আগে প্রিন্ট করতে হবে সাম। ঠিক আছে, এখানে আমি একটা প্রিন্ট করে দিই। প্রিন্ট এস করে দিই। এরপর আমি কিছু ক্যালকুলেশন, ওই যে তোমার ইন্টারচেঞ্জ করা, নতুন এ কি হবে, নতুন বি কি হবে, এগুলো চেঞ্জ করা। ঠিক আছে, এখানে আরেকটা চেঞ্জ, সেটা হচ্ছে নতুন এ ইকুয়াল টু হবে আগের বি, আর নতুন বি ইকুয়ালস টু হবে আগের এস। নতুন বি ইকুয়ালস টু হবে আগের এস। এবং এরপর তুমি একটা চেকিং করো, এবং সাথে সাথে আয়ের মানও বাড়াও। কত পর্যন্ত গুনতেছো, তোমাকে আয়ের মান তো বাড়াইতে হবেই। একটু বড় জায়গা রাখি, তুমি আয়ের মানকে i+1 করে দাও, এবং তুমি এখানে একটা চেক করো। যদিও জায়গা হচ্ছে না, আমি এটাকে একটু বড় করে ওই পাশে নিয়ে যাই। আচ্ছা, তুমি এখানে একটা চেক করো, আয়ের মান কি n থেকে ছোট কিনা, আয়ের মান n থেকে ছোট কিনা। যদি ইয়েস হয়, আয়ের মান n থেকে ছোট হয়, আয়ের মান তুমি বাড়াচ্ছ। যদি ইয়েস হয়, তাহলে তুমি আবার জাম্প করে এই পাশে চলে আসো, যে আয়ের মান তো ছোট, আমার গোনা এখনো হয় নাই, কতগুলো গুনবো আমার এখন হয় নাই, আবার আগের অবস্থায় ফেরত আসো। আর যদি না হয়, আয়ের মান n থেকে ছোট না হয় মানে বড় হওয়া, সো যদি বড় হয়, তাহলে তুমি এখানে জাস্ট আমার যে কাজ শেষ, আমার যে কাজ আছে সেই কাজ কিন্তু এখানেই শেষ। সো আমি বলে দিতে পারি আমাদের কাজ
এখানেই শেষ। এন্ড। সো ফিবোনাচি নাম্বারটা মোটামুটি একটু কঠিন ছিল, যার কারণে ফিবোনাচি নাম্বারটা দেখাই দিলাম। আচ্ছা, এর মধ্যে আমাকে আরো কিছু অ্যালগরিদম ফ্লোচার্ট দেখানোর কথা ছিল, অনেকগুলো ফ্লোচার্ট অ্যালগরিদম তোমাদের জন্য নিয়ে আসছিলাম এখানে, দেখি সময় পাই কিনা। আরেকটা দেখাই, অধিবর্ষ লসাগুটা দেখাই দিই, লসাগুটা দেখাই দিই, তারপর গসাগুটা তোমরা নিজেরা একটু দেখো পারো কিনা। দুইটা সংখ্যার লসাগু বের করা। ঠিক আছে, দুটো ধনাত্মক সংখ্যা নিব এবং সেই দুটো ধনাত্মক সংখ্যাকে আমরা কম্পেয়ার করার চেষ্টা করবো। আগে আমি এটা ফ্লোচার্টটা দেখাই, অ্যালগরিদমটা পরে দেখাবো। তাহলে ফ্লোচার্টটা এরকম হবে শুরুতে, যে তুমি আগে স্টার্ট করো, তারপর তুমি ইনপুট নাও দুইটা সংখ্যা, দুইটা সংখ্যাকে তুমি ইনপুট নাও, ইনপুট এক্স কমা ওয়াই, যে দুইটা সংখ্যার লসাগু বের করতে চাচ্ছ। তারপর তুমি এখানে চেক করো যে কে বড়, এক্স বড় নাকি এখানে আমাদের ওয়াই বড়, এটা চেক করা লাগবে। ঠিক আছে, এখানে চেক করা লাগবে, কারণ বড় সংখ্যাটা আমাদের চাই। কেন চাই সেটা আমি একটু পরে বলতেছি। এক্স গ্রেটার দেন ওয়াই কিনা একটা প্রশ্ন করছে, যদি এক্স ওয়াই থেকে বড় হয় তাহলে এল নামে একটা ভ্যারিয়েবল রাখো, সেই ভ্যারিয়েবলের মধ্যে এক্সকে রেখে দাও। আর যদি ওয়াই বড় হয়, যদি ইয়েস হয় তাহলে এল এর ভিতর বড়টা রাখো, যদি নো হয় মানে বড় সংখ্যাটা পাই নাই, ওয়াইটা হচ্ছে বড় সংখ্যা, তাহলে তুমি এল এর ভিতর ওয়াইকে রেখে দাও। তার মানে তুমি দুটো সংখ্যা ইনপুট নিচ্ছ এবং চেক করতেছো এই দুটোর মধ্যে বড় সংখ্যা কে। যেটা বড় সংখ্যা সেটা আমি এল, এল বলতে আমি লার্জ নাম্বার একটা ভ্যারিয়েবল, এল এর মধ্যে আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, এল এর মধ্যে রেখে দেওয়ার পর এখন দুইটাকে একসাথে কম্বাইন করতে হবে। তো দুইটা এখানে এসে আমাদের কম্বাইন হচ্ছে, কম্বাইন হয়ে এইখানে একটা চেক হবে। এখানে চেকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এল মডিউলাস এক্স কি শূন্য শূন্য কি না। এই চেকটা ইম্পর্টেন্ট, এই চেকটাকে আমি বলতেছি এল ভাগশেষ অফ এক্স। বড় লার্জ নাম্বারটাকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করার চেষ্টা করি, বড় লার্জ নাম্বারটাকে আমরা যদি এক্স দিয়ে ভাগ করার চেষ্টা করি, এটা কি শূন্য কিনা। একটা প্রশ্ন করছি, বড় নাম্বারটাকে এক্স দিয়ে ভাগ করলে ভাগশেষ কি শূন্য হয় কি। যদি ভাগশেষ শূন্য হয়, যদি ভাগশেষ শূন্য হয়, ধরো শূন্য হইলো, ইয়েস, আমি সংখ্যা দিয়ে এটাকে বুঝাই দেবো, হ্যাঁ ইনুমারেট করে আস্তে আস্তে বুঝাই দেবো, বাট একটু থাকো এখানে। তো যদি বড় নাম্বারটা এল দিয়ে ভাগ করে হয় সমান, তাহলে আমি যেটা চেক করবো এখানে, যে তাহলে আরেকটা নাম্বার দিয়ে চেক করো, এল নাম্বারটাকে এবার ওয়াই দিয়ে চেক করো, এটাও শূন্য হয় কিনা। বড় নাম্বারটাকে নিঃশেষে বিভাজিত হয় কিনা আর কি, সোজা কথা। ধরো এক্স হচ্ছে একটা সংখ্যা, ওয়াই হচ্ছে একটা সংখ্যা, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 4 সাপোজ, বা 3 বা 5, যেটা ইচ্ছে হতে পারে, সমস্যা নেই। এই দুটো সংখ্যার মধ্যে তুমি বড় সংখ্যাটা পেয়ে যাচ্ছ। তুমি যখন বড় সংখ্যাটা পেয়ে যাচ্ছ তখন এল এর মধ্যে বড় সংখ্যাটা রেখে দাও। এরপর তুমি এল কে ভাগ করার চেষ্টা করো। এখন এল তো বড় সংখ্যা, মানে কি এই দুইটার যে কোনো একটাই তো এল হবে, রাইট। 2 অথবা 5 যে কোনো একটাই তো এল হবে। ধরো 5 হয়েছে, তাহলে সে 5কে দিয়ে তুমি আবার ভাগ করার চেষ্টা করো, যে 5কে আমি ওই 2 দিয়ে বা 5 দিয়ে ভাগ করি। 5কে 5 দিয়ে তো নিঃশেষে বিভাজ্য হবেই, ইয়েস। 5কে 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য হলে তুমি 5কে আবার 2 দিয়েও ভাগ করার চেষ্টা করো। যদি 5 2 দিয়েও ভাগ আমাদের হয়ে যায়, যে হ্যাঁ আমাদের 2 দিয়েও ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আমরা প্রিন্ট করে দিই
যদি ইয়েস হয় তাহলে আমরা প্রিন্ট করে দিই যে লসাগু হচ্ছে আমাদের এল, বড় সংখ্যাটাই হচ্ছে আমাদের লসাগু, বড় সংখ্যাটা আমাদের লসাগু। এবং আমরা এখানে শেষ করে দিই, কাজ শেষ, এন্ড। আমাদের লসাগু পাইতে হবে। লসাগুর সংজ্ঞা কি একটু পরে আমরা দেখাচ্ছি। আর যদি নো হয়, সাপোজ নো হয়ে গেল, এখন আমি কি করব? যে প্রথম ভাগ করতে চাচ্ছিলা একটা সংখ্যা দিয়ে, ভাগশেষ শূন্য হয় কিনা, মানে নিঃশেষে বিভাজিত হয় কিনা, নিঃশেষে বিভাজিত হইল না, তাহলে এখন আমি যেটা করব, এল এর মানকে আমি 1 করে করে বাড়াবো। এল এর মানকে আমি 1 করে করে বাড়াবো, যে এল ইকুয়াল টু এল প্লাস 1। মানে বড় সংখ্যাটা 5 ছিল, তো 5কে আমি 1 বাড়াইলাম, বাড়ায় তুমি আবার এখানে এসে একটা চেক করবা। ঠিক আছে, আবার এখানে এসে আগের মতো চেক করতেই থাকবা, চেক করতেই থাকবা, চেক করতেই থাকবা, যতক্ষণ না সমান হচ্ছে। যখনই নিঃশেষে বিভাজিত হচ্ছে তখন আমি অন্য সংখ্যা দিয়ে চেক করব। ওই সংখ্যা দিয়ে চেক যদি নো হয়, ওই সংখ্যা দিয়েও যদি নিঃশেষে বিভাজিত না হয়, তাহলে আমি এল এর মান আরো বাড়ানোর চেষ্টা করব। এখানে আবার চলে আসবো, এখানে আবার চলে আসবো। ঠিক আছে, সো এটা এইভাবে না দিয়ে তুমি এই জায়গাটার মধ্যে একটা কম্বিনেশন দিয়ে দিতে পারো। ঠিক আছে, এখানে একটা কম্বিনেশন দিতে পারো। যদি নো হয় তাহলে এখানে একটা গোল্লা, গোল্লার সাথে এসে এখানে ম্যাচ করতেছে, এখানে আসতেছে, এখান থেকে আবার একই লুপের মধ্যে আসতেছে, সো এটাকে গোল্লা দিতে পারো, তোমার ইচ্ছে। এটা আসলে কিভাবে হইলো সেটা যদি আমরা দেখার চেষ্টা করি। এই ফ্লোচার্টটা ইম্পর্টেন্ট, এই ফ্লোচার্টটা আমাদের মোটামুটি লসাগুর জন্য ইম্পর্টেন্ট। সো লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ, তোমরা একটু করলে এখানে গুগল সার্চ করে, আমি এখানে জুম করে রাখি, দেখাচ্ছি, দেখো যায় কি না একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, দেখা যাবে, দেখো, হোপফুলি দেখতে পাচ্ছ তোমরা, সমস্যা নাই। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটা কিভাবে বের করে? আমরা যদি দুইটা সংখ্যা নেওয়ার চেষ্টা করি, সাপোজ ফর এক্সাম্পল আমরা 4 নিলাম, আরেকটা সংখ্যা নিলাম 6, সো 4-এর গুণিতক কোনটা? 4, 8, তারপর হচ্ছে কত, 12, 16, এগুলো না? আবার 6-এর গুণিতক কি? 6, 12, 18, এগুলো না? আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, তাইলে বুঝতে পারবো। লসাগুর ইংলিশ নেম হচ্ছে এলসিএম, এলসিএম, লিস্ট কমন মাল্টিপল। লিস্ট মানে কি? সর্বনিম্ন না? কমন মানে কি? সাধারণ। মাল্টিপল মানে কি? গুণিতক। লিস্ট মানে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট সাধারণ গুণিতক লাগবে। আর লসাগু মানে কি? লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে ছোট, সাধারণ গুণিতক, একই কথা। সো দুইটা সংখ্যা আমরা নেওয়ার চেষ্টা করি। একটা হচ্ছে সাপোজ 2, 2 এর গুণিতক কত হয়? 2 এর গুণিতক হচ্ছে 2, 4, 6, 8, 10, এরকম, রাইট? আরেকটা সংখ্যা নাও, আরেকটা সংখ্যা নাও, এটা কত নিতে পারো? ধরো আমরা 3 নিই, বা 3 না নিয়ে 5ও নিতে পারি, হয়তো 5 নিলেই মনে হয় সহজ হবে, বা তুমি 4ও নিতে পারো, তোমার ইচ্ছা। ধরো 4 নিয়ে, আরেকটা সংখ্যা হচ্ছে 4, 4-এর গুণিতক কে কে আছে? 4-এর গুণিতক 4, 8, 3, 4, 12, এরকম না? 4, 4, 16। আর 2-এর গুণিতক হচ্ছে 10, 12, 14, 16, এভাবে করে করে যাবে। তাহলে দেখো তো তোমাদের কমন গুণিতক কোনটা আছে? সাধারণ গুণিতক লাগবে আমাদের। কমন গুণিতক কোনটা কোনটা ভাইয়া? 4 হচ্ছে কমন গুণিতক,
আবার 8ও হচ্ছে কমন গুণিতক, আবার 12 হচ্ছে ভাইয়া কমন গুণিতক, আবার দেখো 16 হচ্ছে কমন গুণিতক। মানে দুইটার মধ্যেই কমন আছে, 2 এবং 4-এর গুণিতকের মধ্যে কমন আছে কে কে এরকম এগুলা। এবং এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা দেখো তো, সবচেয়ে ছোট গুণিতক কোনটা? এটা না, 4 আর 4 না, সবচেয়ে ছোট গুণিতক। তার মানে 2 আর 4-এর লসাগু হচ্ছে 4। সুতরাং 2 আর 4-এর এলসিএম হচ্ছে 4। বুঝতে পারছি লঘিষ্ঠ সাধারণ গুণিতক ব্যাপারটা কি, এলসিএম ব্যাপারটা কি। এখন চলে আসি ভাই এখানে ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে। ধরো এক্স আর ওয়াই এর মধ্যে দুইটা সংখ্যা আছে, এক্স এর মধ্যে ধরো আমরা 2 দিলাম আর ওয়াই এর মধ্যে আমরা 4 দিলাম। এখানে এল এর মধ্যে বড় সংখ্যাটা এটে যাচ্ছে, তাহলে এল এর মধ্যে বড় সংখ্যাটা কত হবে বলো তো, এখানে যেটা বড় সেটা এল এর মধ্যে চলে যাবে। 2 আর 4-এর মধ্যে বড় কে? 4, ওয়াই। তার মানে আমাদের মনে মনে এখানে তাহলে এল এর মধ্যে কে আছে বলো, আমাদের মনে মনে এল এর মধ্যে এখন ওয়াই বা 4 আছে। আমি কি করতেছি এখানে খেয়াল করো, এল কে 4 কে এক্স দিয়ে ভাগ করতেছি, ভাগশেষ শূন্য কিনা চেক করতেছি। তাহলে এই যে এল মানে 4, 4 কে এক্স, এক্স এর ভিতর 2 আছে, সো 2 দিয়ে ভাগ করো, নিঃশেষে বিভাজিত হয়, ভাগশেষ শূন্য থাকে। হ্যাঁ ইয়েস, উত্তর হচ্ছে ইয়েস। তার মানে এদিকে যাও, এদিকে গিয়ে এখানে আবার কি করো, এল কে ওয়াই দিয়ে ভাগ করো, এল তো 4, এল আর ওয়াই সেম, তার মানে 4 কে 4 দিয়ে ভাগ করতে বলতেছে, এটা তো শূন্যই হবে। ইয়েস, ইয়েস হলে প্রিন্ট এল, এল কে প্রিন্ট করে দাও। এল মানে কি 4 ছিল না, এই যে এলসিএম পেয়ে গেছি। সো বড় সংখ্যাটা নিচ্ছি, বড় সংখ্যাটা এল এর মধ্যে রেখে আমরা সেই বড় সংখ্যাকে দিয়ে বাকি দুইটা সংখ্যাকে ভাগ করতে চাচ্ছি, দেখি ভাগ যায় কিনা। 2 আর 4, দুইটাই 4 দিয়ে ভাগ যায়, তাহলে এলসিএম হবে 4। ঠিক আছে, বা 2 আর 6, দুইটাই 6 দিয়ে ভাগ যায়, নিঃশেষে দুইটাই 6 দিয়ে ভাগ যাবে, তাহলে 6 হচ্ছে লসাগু। 2 আর 8, দুইটাই 8 দিয়ে ভাগ যায় নিঃশেষে, তাহলে দুইটা সংখ্যা নিয়ে সেটার মধ্যে বড় সংখ্যাটা নিব। বড় সংখ্যাটা কত, বড় সংখ্যাটা হচ্ছে 2 আর 4-এর মধ্যে 4 বড়, 2 আর 8-এর মধ্যে 8 বড়। ঠিক আছে, আর সেই বড় সংখ্যাটা নিয়ে আমি ওই যে দুইটা সংখ্যা নিয়েছিলাম প্রথম 2 আর 4 বা 2 আর 8, ওদেরকে ভাগ করার চেষ্টা করব। যদি নিঃশেষে ভাগ হয়ে যায় দুইটাই, তাহলে বড় সংখ্যাটাই হচ্ছে আমার লসাগু। যেমন 2 আর 4-এর মধ্যে দেখো সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কোনটা, 4। আবার তুমি যদি 2 আর 6 নাও, সাপোজ 2 আর 6 নেই, আমি 2 আর 6 নেই, সো 2 এর গুণিতক 2, 4, 6, 8, 10, 12 এভাবে। আর যদি 6 নেই, 6-এর গুণিতক কত, 6, 12, 18, 24। সো কমন গুণিতক কোনটা আছে দেখো তো, সবচেয়ে ছোট কমন গুণিতক কোনটা, সবচেয়ে ছোট কমন গুণিতক হচ্ছে 6, মানে বড় সংখ্যাটার সমান। দেখছো, এই জন্য আমরা কি করি, এই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা নিয়ে নিই আগে 6, তারপর সেই 6 দিয়ে 6 আর 2-কে ভাগ করার চেষ্টা করি। যদি নিঃশেষে ভাগ হয়ে যায় তাহলে আমার বড় সংখ্যাটাই হচ্ছে কি এলসিএম। ইন্টারেস্টিং না? এখন চলে আসে ভাই, এটা তো সহজ নিলেন, 2 আর 6 নিলেন, দুইটাই ভাগ নিঃশেষে বিভাজিত হচ্ছে। বাট যদি এমন একটা সংখ্যা নেই যেটা নিঃশেষে বিভাজিত হয় না, ধরেন 2 আর 3 নেই বা 2 আর 5 নেই, তাহলে কি হবে? আমি এই পেজটা রেখে দিচ্ছি, এই পেজটা রেখে দিয়ে আমি এটা ডুপ্লিকেট করে তোমাদের আবার দেখাই দিচ্ছি। তাহলে এখন নতুন সংখ্যা, নতুন কত নিব ভাইয়া, ধরেন 2 আর 5 নেন। 2 আর 4 তো নিছেন, সহজ, 2 4 তো নিঃশেষে বিভাজিত হয়ে যায়, কিন্তু 2 আর 5 নিলে কি হবে সেটা দেখা, সমস্যা নেই। তাহলে x ইকুয়াল টু 2 নেই, y ইকুয়াল টু আমরা 5 নেই। ঠিক আছে, x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু আমরা 5 নেই।
এক্স এর মান নিচ্ছে হচ্ছে 2 আর ওয়াই এর মান নিচ্ছি আমরা 5। তো 2 এর গুণিতক কারা কারা আছে? 2 এর গুণিতক আছে হচ্ছে ভাইয়া 2, 4, 6, 20 এগুলো। 5 এর গুণিতক কারা কারা আছে? 5 এর গুণিতক আছে ভাইয়া 5, 10, 15, 20 এভাবে করে করে। তাহলে কমন সবচেয়ে ছোট গুণিতক কোনটা দেখো তো? এই দুইটার মধ্যে কমন সবচেয়ে ছোট গুণিতক কোনটা? এই দুইটার মধ্যে ভাইয়া কমন সবচেয়ে ছোট গুণিতক হচ্ছে এখানেও 10 আছে, এইখানেও 10 আছে, আবার এইখানেও 20 আছে, এইখানেও 20 আছে। কিন্তু সবচেয়ে ছোট গুণিতক কোনটা? সবচেয়ে ছোট গুণিতক হচ্ছে এই 10, রাইট? 10 আর 10, 10 আর 10, তাহলে আমাদের এলসিএম হবে 10। ঠিক আছে, সুতরাং 2, 5 এর এলসিএম হচ্ছে 10। এখন দেখেন ভাই, এখন এটা ক্যালকুলেট করে দেখান কি মজা হয় দেখি। এখন ক্যালকুলেশনটা করে দেখান দেখি। দেখো এখন ক্যালকুলেশনটা করে দেখাই। তো প্রথমত 2 আর 5, এক্স এর মধ্যে 2, ওয়াই এর মধ্যে 5, সবচেয়ে বড় সংখ্যাটা এল এর মধ্যে চলে আসবে। সো এখন এল এর মধ্যে কত আছে? এখানে এল এর মধ্যে আছে 5, এল এর মধ্যে 5 থাকবে, মানে হচ্ছে ওয়াই এর মানটা এল এর মধ্যে থাকলো এই জায়গায়, সবচেয়ে বড় সংখ্যাটা এল এর মধ্যে চলে আসলো। এবার এল কে আমি এক্স দিয়ে ভাগ করতে চাচ্ছি, এল কে আমি এক্স দিয়ে ভাগ করতে যাচ্ছি। সো 5 কে আমি 2 দিয়ে ভাগ করতে চাচ্ছি, 5 কে 2 দিয়ে ভাগ করতে চাচ্ছি। ভাগ কি যাবে নিঃশেষে? শূন্য কি হবে? শূন্য তো হবে না, কারণ 5 এর মধ্যে 2 কি একদম ইসে চলে যায়, পূর্ণ সংখ্যায় ভাগ যায় না। 2 দুগুণে 4 পর্যন্ত যায়, 5 পর্যন্ত তো যায় না। তার মানে আমার এখানে উত্তরটা নো হবে। 5 2 দিয়ে নিঃশেষে বিভাজিত হয় না, নো। উত্তর হচ্ছে নো। তার মানে এদিকে আসো, এদিকে এসে কি করো? এই দেখো এল এর মান 1 বাড়ায় দাও, এল এর মান বাড়ায় দাও। এল এর মান ছিল 5, এখন এল এর মান কত হবে? এল এর মান হয়ে যাবে 6। 6 আসলো। 6 এসে এখানে আবার কোশ্চেন করবে 6 কি 2 দিয়ে নিঃশেষে বিভাজিত হয় কিনা। এখানে এসে আবার একটা প্রশ্ন হবে, এবার নতুন প্রশ্ন, 6 কি 2 দিয়ে নিঃশেষে বিভাজিত হয় কিনা। 6 কি 2 দিয়ে নিঃশেষে বিভাজিত হয় কিনা। 3 দুগুণে 6, ভাগ তো যায়, তাহলে উত্তর হবে ইয়েস। তাহলে এবার এখান থেকে ঘুরে এসে ও যাবে এইদিকে, এল এর মান কিন্তু 6। এইখানে এবার একটা প্রশ্ন হবে যে এল এর মান মানে 6, 6 কি ওয়াই দিয়ে নিঃশেষে বিভাজিত হয় কিনা, মানে 6 কি 5 দিয়ে নিঃশেষে বিভাজিত হয় কিনা একটা প্রশ্ন হবে। নিঃশেষে বিভাজিত হয়? হয় না, তার মানে এখানে উত্তর হবে নো। এখান থেকে এখানে আসবে সে যে না 6 তো 5 দিয়ে বিভাজিত হয় না, তাহলে এখানে এসে আবার এল এর মান 1 বাড়াই দিবে, তাহলে এখন এল এর মান আবার হয়ে যাবে 7। এল এর মান 7 হয়ে এখানে একটা প্রশ্ন আসবে। এবার আবার একটা প্রশ্ন হবে যে 7 কি 2 দিয়ে বিভাজিত হয় কিনা। এখানে আবার একটা প্রশ্ন আসবে 7 কি 2 দিয়ে বিভাজিত হয় কিনা। উত্তর হচ্ছে না, 7 তো 2 দিয়ে ভাজ হয় না, তাহলে অ্যান্সার হবে নো। তাহলে এখানে আসবে সে নো, এসে সে আবার এখানে আসা এল এর মান আরো 1 বাড়াবে, এল এর মান 8 হয়ে যাবে, এল এর মান 8 হয়ে যাবে। এগুলো কিন্তু একটার পর একটা জমতেছে, এখানে 8 হয়ে যাবে। 8 হয়ে সে আবার এখানে আসবে, 8 হয়ে সে আবার এখানে আসবে। এবার বলবে 8 কি 2 দিয়ে ভাগ যায় কিনা। হ্যাঁ, 4 দুগুণে 8, 2 দিয়ে তো ভাগ যায়। উত্তর হচ্ছে ইয়েস। তাহলে এদিকে আসলো, এদিকে এসে সে এখানে আবার একটা প্রশ্ন করলো 8 কি 5 দিয়ে ভাগ যায় কিনা, মানে ওয়াই যায় না।
8 5 দিয়ে ভাগ যায় না, তাহলে এখানে আবার আরেকটা প্রশ্ন হবে 8 কি 5 দিয়ে ভাগ যায় কিনা, না ভাগ যায় না, নো নো। তাহলে সে আবার এখানে আসবে, আবার এখানে এসে সে এল এর মান আরেক বাড়াই দিবে, এবার এল এর মান হবে 9। 9 এখানে আসবে, 9 এখানে আসবে, এখানে এসে জিজ্ঞাসা করবে 9 কি 2 দিয়ে ভাগ যায় কিনা, 9 তো 2 দিয়ে নিঃশেষে ভাগ যায় না, উত্তর হবে নো। নো হলে সে এইখানে আসবে, এখানে এসে আবার এখানে ঘুরে এল এর মান এখন হয়ে যাবে 10। 10 হয়ে সেখানে আবার আসবে, এখানে এসে সে আবার চেক করবে, এই চেকিং গুলো কিন্তু কন্টিনিউয়াস হইতে থাকতেছে না, কন্টিনিউয়াস হতে থাকতেছে। এখানে একটা চেক হবে, এই চেকটা হবে 10 কি 2 দিয়ে নিঃশেষে ভাগ হয় কিনা, উত্তর হচ্ছে ইয়েস হয়, 5 দুগুণে 10, তাহলে উত্তর হবে ইয়েস। এদিকে যাও, এখানে এসে এখানে প্রশ্ন হবে 10 কি, এখানে যে প্রশ্ন হবে সেটা হবে 10 কি 5 দিয়ে ভাগ যায় কিনা, উত্তর হচ্ছে ইয়েস, 5 দিয়ে তো ভাগ যায়। তাহলে এখানে চলে আসো, এল এর মান 10, 10 কে প্রিন্ট করো, শেষ, এলসিএম ডান, এলসিএম ডান। তার মানে ওভারঅল যেটা হচ্ছে ভাইয়া খুবই সিম্পল, দুইটা সংখ্যা নেই, দুইটা সংখ্যা নিয়ে সবচেয়ে বড় সংখ্যাটাকে রেখে দেই, সেই বড় সংখ্যাটা দিয়ে ওই দুইটা সংখ্যা যদি নিঃশেষে ভাগ চলে যায় তাহলে বড়টাই উত্তর। 2 আর 4 এর মধ্যে 4কে নিয়ে 2 আর 4কে ভাগ করব, নিঃশেষে বিভাজিত হচ্ছে 4 হচ্ছে আমাদের লসাগু। 2 আর 6 নিব, 6টা বড় সংখ্যা হিসেবে নিয়ে 6 দিয়ে 6 আর 2কে ভাগ করব, নিঃশেষে বিভাজিত হলে এলসিএম হচ্ছে 6। বাট যদি অযুগ্ম কোনো সংখ্যা নেই, যেমন 2 আর 5 বা 2 আর 3, যেমন 2 আর 5 এর ক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যাটা তো আমি 5 সেট করবই, এরপর যেটা করব আমি চেক করার চেষ্টা করব যে 5 দিয়ে 5 আর 2 কে নিঃশেষে বিভাজিত হয় কিনা। প্রথমত 5 তো 2 দিয়ে নিঃশেষে বিভাজিত হয় না, যার কারণে সে একটা লুপে চলতে থাকে, যতক্ষণ না পর্যন্ত দুইটাই বিভাজিত হবে, যতক্ষণ না পর্যন্ত দুইটাই ওই বড় সংখ্যাটা দিয়ে বিভাজিত হবে ততক্ষণ পর্যন্ত জাস্ট এল এর মান 1 করে 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 বাড়াইতেই থাকি। তাহলে শুরু হয় সবচেয়ে বড় সংখ্যাটা দিয়ে 5 দিয়ে, তারপর আমি চেক করি 5 দিয়ে কি এই দুইটা সংখ্যা নিঃশেষে বিভাজিত হয় কিনা, হচ্ছে না, 5 হচ্ছে কিন্তু 2 হচ্ছে না, 1 বাড়াও 6 হয়ে যাবে, এখন 6 হয়ে যাবে, 6 দিয়ে আবার চেক করো 5 আর 2 কি নিঃশেষে বিভাজিত হয় কিনা, 2 বিভাজিত হয় কিন্তু 5 হয় না, তাহলে আরো 1 বাড়াও 7, 7 দিয়ে এবার চেক করো 5 আর 2 কি নিঃশেষে বিভাজিত হয় কিনা, না কেউই হচ্ছে না, আরো 1 বাড়াও 8, 8 দিয়ে চেক করো 5 আর 2 নিঃশেষে বিভাজিত হচ্ছে কিনা, 5 হয় না কিন্তু 2 হয়, তাহলে হবে না, আরো 1 বাড়াও 9, 9 দিয়ে চেক করো 5 আর 2 কি নিঃশেষে বিভাজিত হচ্ছে কিনা, হচ্ছে না, কেউই হচ্ছে না, আরো 1 বাড়াও 10, হ্যাঁ এবার 10 দিয়ে কিন্তু 5ও নিঃশেষে ভাগ যায়, 2ও নিঃশেষে ভাগ যায়, তার মানে 10 হচ্ছে আমাদের এলসিএম। বুঝছো? তাহলে দুইটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা নিয়ে শুরু করি, যতক্ষণ না পর্যন্ত দুইটাই নিঃশেষে ভাগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এলসিএম করতেই, মানে ওই এল এর মানে 1 বাড়াতেই থাকি, যখনই দুইটা ভাগ চলে যায় তখনই সেটা হচ্ছে এলসিএম। যেমন দেখো এই যে 10, 10 দিয়ে 5ও ভাগ যায়, এই 10 দিয়ে 2ও ভাগ যায়, তার মানে এই 10ই হচ্ছে আমাদের এলসিএম। 20ও কিন্তু হইতে পারতো, 20ও কিন্তু দেখো দুইটার মধ্যে আছে, 20ও 5 দিয়ে ভাগ যায়, আবার এই 20ও 2 দিয়ে ভাগ যায়, কিন্তু আমরা 20কে এলসিএম হিসেবে নেই না, কেন? কারণ সবচেয়ে ছোটটা লাগবে, লিস্ট লঘিষ্ঠ লাগবে, লঘিষ্ঠ মানটা আমাদের দরকার। সো ওই লঘিষ্ঠ মানটা অবশ্যই যেই দুইটা মান আমরা ইনপুট নিয়েছি সেই দুইটার মধ্যে সবচেয়ে বড়টা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর যদি সবচেয়ে বড়টা দিয়ে এই দুইটার নিঃশেষে না ভাজ হয় আমি বড়টাকে বাড়াইতে থাকি, 5 6 7 8 9 10, যতক্ষণ না পর্যন্ত দুইটাই নিঃশেষে ভাগ যাচ্ছে, নিঃশেষে ভাগ গেলেই ডান, কাজ শেষ। আমার মনে হয় আজকে এলসিএম এর এই ফ্লোচার্টটা বোঝার পর আর কোনো এলসিএম এর ফ্লোচার্ট তোমাদের মাথায় রাখা লাগবে না, নিজে নিজে এটা বলতে পারবা, নিজে নিজে এখন এক্সপ্লেন করতে পারবা।
তো হোপফুলি ক্লাসটা তোমাদের ভালো লাগছে। অ্যান্ড ডিসিডিটাও চাইছিলাম দেখাইতে, বাট সময় স্বল্পতার কারণে দেখানো যাচ্ছে না, অলরেডি 1.5 ঘন্টা প্লাস হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা জিসিডিটা দেখানোর চেষ্টা করব। সো টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।